নমস্কার বন্ধুরা, কে এনসাইক্লোপিডিয়ার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি সন্ধি বিষয়ক। সন্ধি কাকে বলে, সন্ধির অর্থ, কিসের জন্য সন্ধি করা হয় এবং তারপরে সন্ধির প্রকারভেদ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং সন্ধির একটি প্রকারভেদ যেমন স্বরসন্ধি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা আজকে হবে। শুরু করা যাক আজকের ভিডিওটি। শুরু করার আগে অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। সন্ধি শব্দটির অর্থ হলো মিলন। যেমন হিমযুক্ত আলয়, এই দুটো শব্দ একসাথে মিশে বা একসাথে মিলিত হয়ে তৈরি হয় একটা শব্দ হিমালয়। এখানে তার যে বিভিন্ন বর্ণ বিশ্লেষণ দেখতে পাচ্ছেন, কিভাবে হিম এবং আলয় এই দুটো একসাথে মিলিত হয়ে হিমালয় শব্দটি তৈরি করছে। এখানে দেখা যাচ্ছে যে হিম শব্দের শেষে যে অ এবং আলয় শব্দের প্রথমে যে আ যুক্ত হয়ে কি হয়েছে, আ হয়েছে। হিম শব্দের শেষে কি রয়েছে, অ রয়েছে, এবং আলয় শব্দের প্রথমে কি রয়েছে, আ রয়েছে। এই দুটো বর্ণ মিলিয়ে একসাথে কি তৈরি হয়েছে, আ বর্ণটি, যার ফলে এখানে সন্ধি সংগঠিত হয়েছে। এরপরে হচ্ছে সন্ধির সংজ্ঞা। পরস্পর সন্নিহিত দুটি বর্ণের মিলনকে বলা হয় সন্ধি। পাশাপাশি উচ্চারিত দুটি শব্দের প্রথমটির শেষ ধ্বনি এবং পরেরটির প্রথম ধ্বনির মিলনে সন্ধি হয়। অর্থাৎ পরস্পর যে দুটো বর্ণ একসাথে বসে যে মিলিত হয়, যখন মিলিত হয় সেই মিলনকে বলা হয় সন্ধি। পাশাপাশি উচ্চারিত দুটি শব্দের প্রথমের শেষ ধ্বনি এবং পরের প্রথম ধ্বনিটির মিলনে সন্ধি হয়। এর আগের উদাহরণটাতেই আমি দেখালাম যে এই হিমালয় হিম শব্দের শেষে যে অ রয়েছে এবং আলয় শব্দের প্রথমে যে আ রয়েছে, এই দুটি শব্দ মিলিয়ে আটি তৈরি করেছে। এরপরে হচ্ছে শ্রেণীবিভাগ। সন্ধি সাধারণত তিন প্রকার। একটা হচ্ছে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। আজকের ভিডিওটিতে স্বরসন্ধি বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে। পরবর্তী যে সন্ধিগুলি অর্থাৎ ব্যঞ্জন সন্ধি ও বিসর্গ সন্ধি, এই সম্বন্ধীয় বিস্তারিত আলোচনা আপনারা পরের ভিডিওতে পাবেন। পরের ভিডিওটি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। স্বরসন্ধি, স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে স্বরসন্ধি বলা হয়। অর্থাৎ স্বরে এবং স্বরে যে সন্ধি সেটি হলো স্বরসন্ধি। স্বরসন্ধির কয়েকটি সূত্র রয়েছে, যেমন অ বা আ, তার সাথে যদি অ বা আ যুক্ত হয় তাহলে আ বর্ণটি তৈরি হয়। যেমন কি, যেমন অ আর অ যুক্ত হয়ে আ তৈরি হচ্ছে, সেটার কিছু কিছু উদাহরণ কেমন, যেমন নব যুক্ত অন্ন নবান্ন, সূর্য যুক্ত অস্ত সূর্যাস্ত, স যুক্ত অক্ষর স্বাক্ষর, স যুক্ত অধীন স্বাধীন, স যুক্ত অধীনতা স্বাধীনতা। এই সবগুলি শব্দের শেষে অ এবং পরবর্তী যে শব্দটি যেমন অন্ন অস্ত অক্ষর, তার প্রথম বর্ণ যেমন অ, দুটি মিলিয়ে আ বর্ণটি তৈরি করেছে। আরও রয়েছে হিমাচল, বিন্ধ্যাচল, চরাচর, মোহযুক্ত অন্ধ মোহান্ধ, সর্বস্বযুক্ত অন্ত সর্বস্বান্ত, চিত্রযুক্ত অর্পিত চিত্তার্পিত, নামযুক্ত অঙ্কিত নামাঙ্কিত, রোষযুক্ত অনল রোষানল, স্থানযুক্ত অন্তর স্থানান্তর। আপনারা অবশ্যই চাইলে এই সব উদাহরণগুলি লিখে রাখতে পারেন। আমি আস্তে আস্তে ভিডিওটি স্ক্রল করছি, আপনারা সাথে সাথে পড়ে নিন এবং চাইলে ভিডিওটা পজ করে লিখে নিন। পরমযুক্ত অণু পরমাণু, জীবযুক্ত অণু জীবাণু, রামায়ণ অপরাহ্ন পূর্বাহ্ন, শীতাশীত হিতাহিত, সুর অসুর, ধর্ম অধর্ম, শুভ অশুভ, পুষ্পার্ঘ, জ্ঞানাতীত দেহাতীত, মতানৈক্য, সমার্থক, নবানুরাগ ইত্যাদি। এর পরের উদাহরণটিতে অযুক্ত আ, এইটি মিলিয়ে অর্থাৎ এই দুটি বর্ণ মিলিয়ে একটি যে বর্ণ তৈরি হচ্ছে যেটি হচ্ছে আ, সেই উদাহরণগুলি দেখব। যেমন দেব যুক্ত আলয়, দেব যদি বর্ণ বিশ্লেষণ করি তাহলে সেখানে হয় শেষে আ আসে, এবং আলয় এই শব্দটি প্রথমে কি বর্ণ আসছে, অ,
আ বর্ণ আছে। তাহলে দেব শব্দটির শেষের বর্ণ অ এবং আলোয় শব্দটির প্রথম বর্ণ আ, এই দুটি বর্ণ মিলিয়ে আ শব্দটি তৈরি করেছে। যেমন দেবযুক্ত আলোয় দেবালয়, হিমযুক্ত আলোয় হিমালয়, সিংহযুক্ত আসন সিংহাসন, স্মরণযুক্ত আগত শরণাগত, পদযুক্ত আঘাত পদাঘাত, ক্রমযুক্ত আগত ক্রমাগত, সমযুক্ত আগম সমাগম, জলযুক্ত আশয় জলাশয়, জলাতঙ্ক তুষারাবৃত, প্রেমাস্পদ বিবেকানন্দ নিত্যানন্দ। প্রচুর উদাহরণ রয়েছে, আমি যতগুলো সম্ভব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা অবশ্যই সব উদাহরণগুলো পড়ে নিন এবং ইচ্ছে থাকলে লিখে নিন। প্রেমাবেশ শোকাবেগ স্নেহার্দ রত্নাকর চরণাশ্রিত দেহাশ্রিত রসাশ্রিত জলাধার দুরাগত ধ্বংসাত্মক শ্লেষাত্মক চিত্তাকর্ষক গতায়ত ধ্যানাসীন দেবাশ্রিত দেবাহুতি স্নেহাশিস শুভাশিস হিতাকাঙ্ক্ষী। আরও রয়েছে যেমন পদ্মাসন, দৈবাদেশ, সূর্যালোক, চন্দ্রালোক, চন্দ্রাতাপ, বিশ্বাত্তা। এরপরে রয়েছে আ এবং আ, এই দুটি বর্ণ মিলিয়ে যে আ শব্দটি আ বর্ণটি তৈরি করছে। যেমন যথা, যথা শব্দটির শেষের আ এবং অর্থ শব্দটি প্রথমের বর্ণ অ, এই দুটি বর্ণ মিলিয়ে যখন আ বর্ণ তৈরি করে তখন হয় কি যথার্থ। তথাযুক্ত অপি তথাপি, পূজাযুক্ত অর্চনা পূজার্চনা, বিদ্যাযুক্ত অর্জন বিদ্যার্জন, কথাযুক্ত অমৃত কথামৃত, বিদ্যাভ্যাস শ্রদ্ধাঞ্জলি, মহারণ্য মহার্ঘ শ্রদ্ধার্ঘ, সুধামৃত সুধার্ণব চূড়ান্ত। এখান থেকে আপনাদের কেমন প্রশ্ন আসতে পারে? ধরুন আপনাদের যে প্যাসেজটা দেওয়া থাকবে বাংলাতে, সেই প্যাসেজ থেকে যে কোনো একটি শব্দ আপনাদের তুলে দেবে এবং সেটার সন্ধি বিচ্ছেদ করতে দেবে। সেটা কী ধরনের সন্ধি বিচ্ছেদ হলো সেটাও হয়তো জিজ্ঞাসা করতে পারে। তার জন্য আপনাদের এটা অবশ্যই জেনে রাখতে হবে। এরপরে আ বর্ণের সাথে আ বর্ণ মিলিত হয়ে যখন আ বর্ণ তৈরি করে, যেমন বিদ্যাযুক্ত আলয় বিদ্যালয়, বিদ্যা শব্দটির শেষে আ বর্ণ এবং আলয় শব্দটির প্রথমের আ বর্ণ, দুটি আ বর্ণ মিলে আ বর্ণই তৈরি করেছে, অর্থাৎ বিদ্যালয়। বিদ্যাযুক্ত আয়তন বিদ্যায়তন, মহাযুক্ত আকাশ মহাকাশ, মহাযুক্ত আশয় মহাশয়, তারপরে মহালয়া, কিছুদিন আগেই আমাদের পুজো গেল, কারাগার, মহানন্দ, জ্যোৎস্নালোক, ছায়াশ্রিত, প্রথাগত, ব্যথাহত, ব্যথাতুর, ক্ষুধাতুর, কল্পনালোক, মহাত্মা, মহাসাগর, সদানন্দ, দয়ার্দ, ভাষাচার্য, নিদ্রাচ্ছন্ন, তন্দ্রাচ্ছন্ন, পূজাহ্নিক, সন্ধ্যাহ্নিক, সন্ধ্যা আরতি, চিন্তাবৃষ্ট, তন্দ্রাবেশ, প্রতিজ্ঞাবদ্ধ, কমলালয়, মাত্রাধিক ইত্যাদি। এরপরে সূত্র 2 নম্বর কি? রস্যই অথবা দীর্ঘয়ের সাথে যদি রস্যই অথবা দীর্ঘই বর্ণ যোগ হয় তখন কিন্তু দীর্ঘই বর্ণ তৈরি হয়। যেমন রস্যই এবং রস্যের সাথে যুক্ত হয়ে দীর্ঘ বর্ণ তৈরি করছে, যেমন রবি যুক্ত ইন্দ্র রবীন্দ্র, মণি যুক্ত ইন্দ্র মনীন্দ্র। মণি এই শব্দটির শেষের যে সব বর্ণ যেমন হচ্ছে রস্যই, তেমনি ইন্দ্র শব্দটির প্রথমের বর্ণ রস্যই, এই দুটি রস্যই মিলিত হয়ে যখন দীর্ঘই বর্ণ তৈরি করছে তখন মণির যে রস্যিকারটা সেটা পরবর্তী ক্ষেত্রে সন্ধি যুক্ত হওয়ার পরে আপনার দীর্ঘিকার হয়ে যাচ্ছে। গিরিন্দ, অতীত, অতীব, অতীন্দ্রিয়, অভীষ্ট, প্রতীত ইত্যাদি। এরপরে রস্যই বর্ণের সাথে যখন দীর্ঘই বর্ণের মিলন ঘটে তখন শেষে দীর্ঘই বর্ণ তৈরি হয়। যেমন পরিযুক্ত ইক্ষা পরীক্ষা, অভিযুক্ত ইক্ষা অভিক্ষা, প্রতিযুক্ত ইক্ষা প্রতীক্ষা, গিরিযুক্ত ঈশো গিরিশ, ক্ষিতিযুক্ত ঈশো ক্ষিতিশ। এরপরে দীর্ঘই বর্ণের সাথে যখন রস্যই বর্ণের মিলন হয় তখন দীর্ঘই বর্ণ তৈরি হয়। এই ধরনের উদাহরণ কি? মহীযুক্ত ইন্দ্র মহীন্দ্র, সতীযুক্ত ইন্দ্র সতীন্দ্র, শচীযুক্ত ইন্দ্র শচীন্দ্র, সুধীযুক্ত ইন্দ্র সুধীন্দ্র, যোগীন্দ্র রথীন্দ্র। এরপরে রয়েছে দীর্ঘই বর্ণের সাথে দীর্ঘই বর্ণের মিলনে দীর্ঘই বর্ণ তৈরি হয়। যেমন সতীযুক্ত ঈশো সতীশ, শ্রীযুক্ত ঈশো শ্রীশ, পৃথ্বীযুক্ত ঈশো পৃথ্বীশ, নারীযুক্ত ঈশ্বর নারীশ্বর, কাশীযুক্ত ঈশ্বর কাশীশ্বর,
মহীযুক্ত ঈশ্বর মহেশ্বর, ফণীযুক্ত ঈশ্বর ফণীশ্বর। সূত্র 3 কি? হস্য অথবা দীর্ঘ বর্ণের সাথে হস্য অথবা দীর্ঘ বর্ণের মিলনে দীর্ঘ বর্ণ তৈরি হয়। এর উদাহরণ কি? যেমন হস্য এবং হস্য বর্ণের মিলনে দীর্ঘ বর্ণ তৈরি হয়। এর উদাহরণগুলি হলো মরুযুক্ত উদ্যান মরুদ্যান, কটুযুক্ত উক্তি কটুক্তি, সুযুক্ত উক্ত সুক্ত, সুযুক্ত উক্তি সুক্তি। এরপরে হস্যের সাথে যখন দীর্ঘ বর্ণের মিলন ঘটে তখন দীর্ঘ বর্ণ তৈরি হয়। এর উদাহরণগুলি হলো লঘুযুক্ত উর্মি লঘুর্মি, তরুযুক্ত ঊর্ধ্ব তরুর্ধ্ব, তনুযুক্ত ঊর্ধ্ব তনুর্ধ্ব। পরবর্তীতে দীর্ঘ বর্ণের সাথে হস্য বর্ণের মিলনে দীর্ঘ বর্ণ তৈরি হয়। এর উদাহরণগুলি হলো বধূযুক্ত উক্তি বধূক্তি, বধূযুক্ত উদয় বধূদয়, বধূযুক্ত উৎসব বোধোৎসব। দীর্ঘ বর্ণের সাথে দীর্ঘ বর্ণের মিলনে যে দীর্ঘ বর্ণ তৈরি হয় এর উদাহরণগুলি হলো ভূযুক্ত ঊর্ধ্ব ভূর্ধ্ব, স্বরযুক্ত উর্মি স্বরয়ুর্মি। সূত্র 4, অ বা আ বর্ণের সাথে যখন হ্রস্বই বা দীর্ঘই বর্ণ মিলিত হয় তখন এ বর্ণটি তৈরি হয়। অ বা আয়ের সঙ্গে হস্য বা দীর্ঘ যুক্ত হলে দুইয়ে মিলে কি হয়? এ হয়। যেমন অযুক্ত হ্রস্বই এ কি হয়? সে উদাহরণগুলি কি কি? শুভযুক্ত ইচ্ছা শুভেচ্ছা, স্বযুক্ত ইচ্ছা স্বেচ্ছা, নরযুক্ত ইন্দ্র নরেন্দ্র, দেবযুক্ত ইন্দ্র দেবেন্দ্র, মানবযুক্ত ইন্দ্র মানবেন্দ্র, মানবযুক্ত ইতর মানবেতর, দর্শনেন্দ্রিয় জিতেন্দ্রিয় রামেন্দ্র, জ্ঞানেন্দ্র জ্ঞানেন্দ্রিয়, ঘ্রাণেন্দ্রিয় ইত্যাদি। এরপরে আয়ের সাথে যখন হ্রস্বই বর্ণ মিলিত হয় তখন এ যে বর্ণটি তৈরি হয় তার কিছু উদাহরণ দেখে নেব আমরা। যথাযুক্ত ইষ্ট যথেষ্ট, রমাযুক্ত ইন্দ্র রমেন্দ্র। আরও কিছু উদাহরণ রয়েছে যেমন মহেন্দ্র, রসনেন্দ্রিয়, শোভেন্দ্র ইত্যাদি। অবর্ণের সাথে দীর্ঘই বর্ণের মিলনের কিছু উদাহরণ দেখে নেব যেমন অপযুক্ত ইক্ষা অপেক্ষা, দেবযুক্ত এস দেবেশ, গণযুক্ত ঈশ ও গণেশ, পরমেশ্বর দীনেশ, ভবেশ সিদ্ধেশ্বরী, রাজ্যেশ্বর, প্রাণেশ, নরেশ, অখিলেশ ইত্যাদি। এরপর অবর্ণের সাথে দীর্ঘই বর্ণের মিলনে যখন এ তৈরি হয় তখনের কিছু উদাহরণ দেখে নেব যেমন মহাযুক্ত ঈশ ও মহেশ, মহাযুক্ত ঈশ্বর মহেশ্বর, লঙ্কাযুক্ত ঈশ্বর লঙ্কেশ্বর, রমেশ উমেশ, দ্বারকেশ্বর ঢাকেশ্বরী ইত্যাদি। সূত্র নম্বর 5 কি বলছে আমাদের? অ বা আ বর্ণের সঙ্গে যখন হস্য বা দীর্ঘ বর্ণ যুক্ত হয় তখন দুইয়ে মিলে ঔকার হয় বা ও বর্ণ হয়। ঠিক আছে, ঔকারটাই হয়। অযুক্ত হস্য ও কি কি উদাহরণ আছে? পরযুক্ত উপকার পরোপকার, বোধযুক্ত উদয় বোধোদয়, সূর্যোদয়, নরোত্তম, সহোদর, মাঘোৎসব, উত্তরোত্তর, কালোত্তীর্ণ, শুভ্রোজ্জ্বল, উপরোক্ত, পদোন্নতি, নীলোৎপল ইত্যাদি। এরপরে অয়ের সাথে যখন হস্য বর্ণ মিলিত হয় তার কিছু কিছু উদাহরণ কি? দুর্গাযুক্ত উৎসব দুর্গোৎসব, কথাযুক্ত উপকথন কথোপকথন। দুর্গা শব্দের শেষে আ এবং উৎসব শব্দের প্রথম বর্ণ হস্য এই দুটি মিলিত হয়ে দুর্গোৎসব বা ও বর্ণটি তৈরি করছে। এরপরে অ এবং হস্য দীর্ঘ এই দুটি বর্ণ যখন ও বর্ণে পরিণত হয় তার কিছু উদাহরণ দেখে নেব যেমন পর্বতযুক্ত ঊর্ধ্ব পর্বতোর্ধ্ব, কালযুক্ত ঊর্ধ্ব কালোর্ধ্ব, চলযুক্ত উর্মি চলোর্মি, চঞ্চলযুক্ত উর্মি চঞ্চলোর্মি। আ এবং হস্য এর কিছু উদাহরণ দেখে নেব গঙ্গাযুক্ত উর্মি গঙ্গোর্মি, মহাযুক্ত উর্মি মহর্মি। এরপরে হলো সূত্র 6, অ এবং আ এই দুটি বর্ণের সাথে যদি রি বর্ণ যুক্ত হয় তখন উভয়ে মিলে তৈরি হয় অর বর্ণ। কেমন ধরনের সেটা? অয়ের সাথে যখন রি বর্ণ তৈরি হয় কেমন ধরনের তৈরি হয়? যেমন দেবযুক্ত ঋষি দেবর্ষি, অর দেবর্ষি, তাহলে এই অর তৈরি হচ্ছে। উত্তমযুক্ত ঋণ ঊর্ধ্বমন্য। এবারে আয়ের সাথে যখন রি মিলিত হচ্ছে মহাযুক্ত ঋষি মহর্ষি, রাজাযুক্ত ঋষি রাজর্ষি ইত্যাদি। কিছু কিছু এরপরে ব্যতিক্রম রয়েছে। কিছু কিছু শব্দের ক্ষেত্রে যেমন ঋত এই শব্দটি যদি থাকে সেক্ষেত্রে অর না হয়ে আর হয়। কেমন ধরনের? ক্ষুধাযুক্ত ঋত ক্ষুধার্থ, এখানে কিন্তু অর হচ্ছে না আর হচ্ছে আকার হচ্ছে।
পিপাসাযুক্ত ঋত পিপাসার্ত, শীতযুক্ত ঋত শীতার্ত, বেদনাযুক্ত ঋত বেদনার্ত। এরপরে 7 নম্বর সূত্র। 7 নম্বর সূত্রটি আমাদের কি বলেছে, আপনারা যদি সব উদাহরণও না লিখতে চান, কিছু কিছু উদাহরণ লিখবেন, তার সাথে সূত্রগুলো কিন্তু অবশ্যই লিখবেন। অ এবং আয়ের সাথে যদি এ বা ও বর্ণ মিলিত হয় তখন ঐকার হয়। যেমন এখানে কিছু উদাহরণ আমরা দেখে নেব। অ এর সাথে এ মিলে যখন ঐকার তৈরি হয়, যেমন জনযুক্ত এক জনৈক, হিতযুক্ত এসি হিতৈষী, হিতযুক্ত এসোনা হিতৈষণা, সর্বযুক্ত এব সর্বৈব। এরপরে আকারের সাথে যখন একার যুক্ত হয়ে ঐকার বর্ণ তৈরি হয়, তথাযুক্ত এব তথৈব, তথাযুক্ত এবচ তথৈবচ। অকারের সাথে যখন ঐকারই যুক্ত হয় তখনও ঐকার তৈরি হয়, যেমন মত যুক্ত ঐক্য মতৈক্য, পরম যুক্ত ঐশ্বর্য পরমৈশ্বর্য। আবার যখন আকারের সাথে ঐকার যুক্ত হয় তখনও ঐকারই হয়, যেমন মহাযুক্ত ঐক্য মহৈক্য, মহাযুক্ত ঐশ্বর্য মহৈশ্বর্য, মহাযুক্ত ঐরাবত মহৈরাবত। এরপরে সূত্র নম্বর 8। সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ, সবগুলো সূত্র আপনার যে কোনো সন্ধির ক্ষেত্রে খুবই কাজে লাগবে, তাই সূত্রগুলো অবশ্যই লিখে রাখবেন। অকার বা আকারের সঙ্গে যখন ও বা ঔকার যুক্ত হয় তখন উভয়ে মিলে কিন্তু ঔকার হয়। একবারে চলে যাব উদাহরণে। যদি অ এবং ঔকার যুক্ত হয় তখন কিভাবে ঔকার তৈরি হচ্ছে, যেমন জলযুক্ত ওকা জলৌকা, বনযুক্ত ঔষধি বনৌষধি। আকারের সাথে যদি ঔকার যুক্ত হয় তখন কি হচ্ছে, মহাযুক্ত ঔষধি মহৌষধি। অকারের সাথে যখন ঔকার যুক্ত হয় তখন পরমযুক্ত ঔষধ পরম ঔষধ, চিত্রযুক্ত ঔদার্য চিত্র ঔদার্য। আকারের সাথে যখন ঔকার যুক্ত হয় তখন মহাযুক্ত ঔষধ মহৌষধ, মহাযুক্ত অচ্যুত মহচ্যুত। এরপরে সূত্র নম্বর 9। সূত্র নম্বর 9 কি বলা হয়েছে, রস্যইকার বা দীর্ঘইকারের সাথে যদি অন্য স্বর যুক্ত হয় তখন সেক্ষেত্রে জফলা হয়। দেখে নেব, একদম উদাহরণে চলে যাব। যেমন রস্যইযুক্ত অ, সেখানে যদি অন্য একটা যুক্ত হচ্ছে তখন সেটা কি হচ্ছে, জফলা তৈরি হচ্ছে। যেমন অতিযুক্ত অন্ত অত্যন্ত, অতিযুক্ত অল্প অত্যল্প, ইদিযুক্ত অন্ত আদিযুক্ত অন্ত আদ্যন্ত। এবার রস্যইকারের সাথে যদি আকার যুক্ত হয় তখনও তাই হচ্ছে, অত্যাচার, প্রত্যাশা, প্রত্যাদেশ, ব্যাধি ইত্যাদি। দেখুন এখানে একটা যদি আকার যুক্ত হয়, আকার থাকছে তারপরে জফলার পরে কিন্তু আকার থাকছে, এখানে কিন্তু হস্য উকার থাকছে তার সাথে জফলাটা থাকছে, তাহলে সেই দুটো কারই থাকবে। অর্থাৎ রস্যের সাথে যদি হস্য যুক্ত হয় তাহলে হস্য কারটা তো থাকলো, পরে যেটা যুক্ত হচ্ছে সেই কারটা তো থাকছে, কিন্তু তার সাথে জফলাটা যুক্ত হচ্ছে। আপনারা আশা করছি উদাহরণের মাধ্যমে সেটা খুব ভালোভাবে বুঝতে পারছেন। যেমন রস্যের সাথে দীর্ঘ উকার যুক্ত হয়েছে, তাহলে সেক্ষেত্রে দীর্ঘ উকার তো রয়েছে, তার সাথে জফলাটাও যুক্ত হয়েছে। যেমন প্রতিযুক্ত এক প্রত্যেক, অতিযুক্ত ঐশ্বর্য ঐত্যৈশ্বর্য, নদীযুক্ত অম্বু নদ্যম্বু। এরপরে সূত্র নম্বর 10। এরপরে হস্য বা দীর্ঘ উকারের সাথে যদি অন্য স্বর যুক্ত হয়, হস্য উকার বা দীর্ঘ উকারের সঙ্গে যদি হস্য উকার বা দীর্ঘ উকার ছাড়া যে কোনো অন্য স্বর যুক্ত হয় তখন সেখানে বফলায় পরিণত হয়। এখানেও তাই ছিল, হস্যই বা দীর্ঘের সাথে যদি অন্য কার, হস্য বা দীর্ঘকার ছাড়া যদি অন্য কোনো কার যুক্ত হয় তখন জফলা হচ্ছিল, এই ক্ষেত্রে বফলা হবে হস্য এবং দীর্ঘের সাথে। ওটা রস্যই দীর্ঘের সাথে ছিল, এটা হস্য এবং দীর্ঘের সাথে। যেমন সুযুক্ত অল্প স্বল্প, সুযুক্ত অচ্ছ স্বচ্ছ, অনুযুক্ত অয় অন্যয়, মনুযুক্ত অন্তর মন্বন্তর ইত্যাদি। এখানে আরও কিছু উদাহরণ রয়েছে, আপনারা অবশ্যই পড়ে নেবেন। এরপরে রিয়ের সাথে, রিয়ের সাথে যদি অন্য কোনো স্বর যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে রি কারে পরিণত হয়, রি রয়ে পরিণত হয়। ঠিক আছে, যেমন পিতৃযুক্ত অনুমতি পিত্র অনুমতি রকারে পরিণত হয়েছে, পিতৃযুক্ত আদেশ পিত্রাদেশ, পিতৃযুক্ত আলয় পিত্রালয় ইত্যাদি। এরপরে একারের সাথে যদি অন্য স্বর যুক্ত হয় তাহলে অয়ে পরিণত হয়,
ঠিক সেইভাবে ঐকারের সাথে যদি অন্যস্বর যুক্ত হয় অয়ে পরিণত আয়ে পরিণত হয়, এবং ঔকারের সাথে অন্যস্বর যুক্ত হলে অবে পরিণত হয়, এবং ঔকারের সাথে অন্যস্বর যুক্ত হলে আবে পরিণত হয়। এটার উদাহরণগুলো দেখে নেব। যেমন সে যুক্ত অন শয়ন, নে যুক্ত অন নয়ন, ঠিক সেইভাবে নই যুক্ত অক নায়ক, গই যুক্ত অক গায়ক, পৌ যুক্ত অক পাবক, ভৌ যুক্ত ওক ভাবুক ইত্যাদি। এরপরে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। নি মানে না, আর পাতন মানে ক্ষেপণ বা ফলা, অর্থাৎ যে সমস্ত শব্দ স্বরসন্ধির কোনো নিয়মের আওতায় ফেলা চলে না, অথচ যেগুলি ব্যাকরণগতভাবে সিদ্ধ, তাদেরকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলা হয়। যেমন কি কুলযুক্ত অটা কুলটা, সারযুক্ত অঙ্গ সারঙ্গ, এরা কিন্তু এই যে স্বরসন্ধির নিয়মগুলো পড়লাম তা সেই সমস্ত নিয়মের মধ্যে পড়ছে না, কিন্তু এরা ব্যাকরণগতভাবে সিদ্ধ, তার জন্য এই সমস্ত সন্ধিকে স্বরসন্ধি বলা হচ্ছে। যেমন প্রযুক্ত উড়ো পৌড়ো, স্বযুক্ত ই সৌর, শুদ্ধযুক্ত ওদন শুদ্ধোদন ইত্যাদি। আরও অনেকগুলো উদাহরণ রয়েছে, আপনারা অবশ্যই সেটা পড়ে নেবেন। এরপরে খাঁটি বাংলা স্বরসন্ধি। বাংলা ভাষার নিজস্ব প্রকৃতি অনুসারে সন্ধির নিয়ম বেশ শিথিল। মূলত এই নিয়মগুলি উচ্চারণ নির্ভর। যেমন বাপযুক্ত অন্ত বাপান্ত, চাষযুক্ত আবাদ চাষাবাদ, জ্যাঠাযুক্ত আমি জ্যাঠামি, ভাঙাযুক্ত আনি ভাঙানি, তিলযুক্ত এক তিলেক ইত্যাদি বহু উদাহরণ রয়েছে, যেগুলো আমরা বাংলা উচ্চারণের জন্য এই সাধারণত সন্ধিগুলো হয়ে থাকে। কিছু কিছু উদাহরণ এখানে অবশ্যই রয়েছে, আপনারা ভিডিওটি পজ করে একবার পড়ে নেবেন এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।